আজকের বাংলা আপডেট সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো লক্ষ্মীপুর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার এক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো ছাত্রদল কর্মীর হত্যা চেষ্টায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে আবারও চার্জশিট, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাবো দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো দেশের ক্ষতি হলে নীরব থাকা হবে না বললেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, কঠোর হুঁশিয়ারি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ মিছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানাবো হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে, অভিযোগ কর্নেল অডিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামের এক কর্মীকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে জানা যায় দিবাগত রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীপুর ধারার উদয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। এদিকে দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মোহন ইউনিয়নপুর আবুল ইউসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে তিনি। এদিকে তার পদবি না থাকলেও স্থানীয় সূত্র জানায় দুপুরে রামগঞ্জ চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে ব্যানারে লেখা ছিল অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি চাই। ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেলের নাম দেখা গেছে। এদিকে মিছিল থেকে নেতাকর্মীদের শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে ইতিমধ্যেই। এতে 15-20 জন নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে। ওই মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে মোহনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এদিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু মিছিল নয় আরও মামলাও রয়েছে, তাকে আদালতে সোপর্দ করায় বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন এই ওসি। ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড সামনে রাজনীতির সমীকরণ বদলে দিবে বলিয়ে জানিয়েছেন রনি। এদিকে সাবেক সংসদ সদস্য ও কলামলিস্ট মাওলানা রনি বলেছেন, এদিকে নতুন সরকারের মাত্র 2 মাসের মাথায় ছাত্রলীগের যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, এতে আমি মনে করি আমাদের রাজনীতির সামনের দিনগুলো যে সমীকরণ রয়েছে সে সমীকরণ মারাত্মকভাবে বদলে দিবে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন এই রনি। এদিকে গোলাম মাওলা রনি বলেন, সারা বাংলাদেশের ছাত্রলীগের কমিটি হচ্ছে এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করে দিচ্ছে। কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পরে সেই কমিটির সারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করেছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনের গ্রেপ্তার করেছে, কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা সে তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। অন্য সময়গুলো যা হয় বা গত 18 মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যে কোনো একটা মব তৈরি হয়। কখনো সেটা ছাত্রদল করেছে, কখনো বিএনপির লোকজন করেছে, কখনো জামাতের লোকজন করেছে, কখনো এনসিপির লোকজন করেছে। তিনি আরও অভিযোগ করে বলেন, এই ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্রদলের মধ্যে ঠিক ওরকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্রলীগ এই যে কমিটি তারা করে গেছে, সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্য তারা ইন্টারনেটের প্রোটোকলের প্রকাশ্যে মিটিং করেছে, কথাবার্তা বলেছে এবং সেই একই কথার ধারাবাহিকতা যুবলীগ আওয়ামী লীগেও। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বাংলাদেশ যারা আছে এই মুহূর্তে তারাও নিয়মিত এ ধরনের ওয়েব মিটিংগুলো অংশ নিচ্ছে। অনেক পালিয়ে আসছেন, অনেকে স্থানান্তরিত, কিন্তু তারা প্রকাশ্যে যে কথাগুলো বলেছেন তা দেশব্যাপী দেখিয়েছে। এদিকে নতুন সরকারের মাত্র 2 মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার
যে একটা প্রত্যয়, এটি আমি মনে করি আমাদের রাজনীতির সামনের দিনগুলো যে সমীকরণ, সেই সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে বলে জানিয়েছেন এই মৌলানা রনি। নিজের ওপর ঘটে যাওয়া মব সন্ত্রাসের কথা তুলে ধরেন, বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। তিনি বলেন, আমার উপর যা ঘটেছে সেটা যেন আর না ঘটে। সারা রাস্তায় আমাকে মব করে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমি শুধু একটা কথাই ভেবেছি, আমার এই সুন্দর স্বাধীন দেশটা আমাকে পর করে দিল। এটাই মনে হয়েছে। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মানচিত্রের এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। সিদ্দিকুর রহমানও বলেন, আমি আসলে বলতে চাই, বাংলাদেশের আমার উপর যেটা করা হয়েছে সেটা যেন আর না হয়। মবকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার উপর যারা মব করেছিল আমি তাদের জন্য জেলখানায় নামাজ পড়ে সিজদায় গিয়ে আমি তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, আর যেন বাংলাদেশের কোনো মানুষের সঙ্গে এরকম ঘটনা না ঘটে। তিনি বলেন, আমি আমার মানতে পারবো, আমি মেনেছি। এদিকে আমি নিজেকে পরিবর্তন করেছি, আমি নিজেকে কন্ট্রোল করেছি, আমি সুন্দর সার্বভৌমত্ব রাষ্ট্র চাই। আপনি কি চিন্তা করেছেন আমার একমাত্র সন্তানটা যখন আমার উপর ঘটে যাওয়া মব দেখবে, সোশ্যাল মিডিয়া চলে গেছে, আমি আমার বেবিটার ভেতরটা চিন্তা করি, আমি তাকে মরের ঘটনা সব বলেছি বলে জানিয়েছেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক। আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন রাশেদ খান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। জোরপূর্বক মিছিল মিটিংয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গণরুম অভ্যুত্থান চলাকালে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কারণ তারা ভাবছিল যে হয়তো তারা আওয়ামী লীগের পতনের পরও সেইভাবে প্রকাশ্যে রাজনীতির সুযোগ পাবে না। এদিকে শিয়ালের লেজ কাটা শিল্পের মতো রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা শিবির একের পর এক আত্মপ্রকাশ করেছে, সবাই তাদের সাধুবাদ জানিয়েছে। শিবির যারা প্রকাশ্যে এসেছে আজ অবধি কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে, যেটা তারা গুপ্ত থাকার আগে গুপ্ত হওয়ার পরে সময়ের মধ্যে অ্যানালিসিস করে পেয়েছে। এইদিকে এ কারণে শিবির আবার গুপ্ত হতে চাচ্ছে। সম্প্রতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ আন্দোলন হয়েছে, রাজনীতির এজেন্ট মহলে যে যা হয়েছে তা নিয়ে প্রক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলোর নেতারা। এ বিষয়ে রাশেদ খান বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গত রাতে এজেন্ট কলেজ উত্তাল হয়ে গেছে। অবাক হয়ে গেলাম, এইসব শিক্ষার্থীদের অধিকাংশই নিকাব কিংবা মাস্ক পরা, অথচ জুলাই গণ অভ্যুত্থানের সময় এজেন্ট যেসব শিক্ষার্থী গেট ভেঙে নেমে এসেছিল তারা কিন্তু খুব স্বাভাবিক পোশাকেই বের হয়ে এসেছিল, তারা নিকাব বা মাস্ক পরে নিজেকে লুকাতে চান। এদিকে এজেন্ট শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে রাশেদ খান বলেন, আমি আমার এই বন্ধের পরামর্শ দেব, প্রতিদিন সন্ধ্যার পরে এজেন্টে সামনে রাস্তার দুই ধার দিয়ে যেসব কাপড়রা বসে থাকে কারা বসে থাকে জানি না, কিন্তু এটা বন্ধ করতে পারলে আমাদের সুনাম হবে। এটা বন্ধের দাবি আন্দোলন করলে মানুষ সাধুবাদ জানাবে। এদিকে সর্বশেষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক এমনটা চান বলে দাবি রাশেদ খানের। দলীয় ট্যাগ দিয়ে সাংবাদিকদের মধ্যে বিভাজন স্পষ্ট করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন লেখক ও গবেষক নাদিম মাহমুদ। কেউ বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের সাংবাদিকতা করলে সেটি গ্রহণ করা কিংবা শ্রদ্ধা করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নাদিম মাহমুদ। তিনি বলেন, বিডি নিউজে যখন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতাম তখন অফিস থেকে এক বড় ভাই বলেছিলেন, সাংবাদিকতার সঙ্গে অ্যাক্টিভিজম কখনো মিলিয়ে ফেলবে না। যখন সংবাদ লিখবে সেখানে যেন কেবল সংবাদ উপাদানই থাকে। ওই কথাটি আমার সবসময় বাজে। এরপর থেকে আমি চেষ্টা করেছি আমার লেখার সঙ্গে যেন অ্যাক্টিভিজম না মিশে যায়। দলীয় ট্যাগ দিয়ে সাংবাদিকদের বিভাজন করা হচ্ছে দাবি করে নাবিদ মাহমুদ বলেন, আজকাল নিজেই অ্যাক্টিভিস্ট সাংবাদিক বনে যাওয়ার পর সে খুঁজছে নিরপেক্ষ সাংবাদিককে। দলীয় সাংবাদিক হিসেবে ট্যাগ দিয়ে বিভাজনের রেখা স্পষ্ট করে তুলছে। নিজেই সারাদিন সাংবাদিকের চেয়ে একটি নির্দিষ্ট দলের কর্মীর মতো আচরণ করে, সে আবার অন্য সহকর্মীকে বলছে অমুক দলের সমর্থন করা যাবে না।
নিজেরাই মিডিয়া হাউস দখল করে এখন আদর্শিক সাংবাদিকতার বুলি ছুটান। এই যখন অবস্থা, তখন সাংবাদিকতাকে লেজুরবৃত্তিক রাজনীতির খপ্পর থেকে বাঁচানোর অঙ্গীকার বড়ই বেমানান। যে কাজ আপনি করেন না, সেই কাজ অন্যদের কাছ থেকে প্রত্যাশা করেন কি করে, প্রশ্ন রাখেন নাদিম। তিনি বলেন, সাংবাদিকরা মানুষ, তাদের পছন্দের শিল্পী থাকবে, লেখক থাকবে, খেলোয়াড় থাকবে, এমনকি পছন্দের রাজনৈতিক দলও থাকবে। প্রশ্নটি তখনই তৈরি হবে যখন সেই সাংবাদিক দলীয় আদর্শ বিষয়গুলো সংবাদে প্রতিফলন করছে। সমস্যা প্রগাঢ় হবে তখন যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেই সাংবাদিক রাজনৈতিক মিছিলের স্লোগান দিচ্ছে। এর বাহিরে কেউ যদি কোনো দলের সমর্থক হওয়ার পরও বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের সাংবাদিকতা করে, তাহলে সেটাকে গ্রহণ করা কিংবা শ্রদ্ধা করা জরুরি। পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে আপনাকে নিয়ে প্রশ্ন তৈরি হবেই। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত সব ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে ছাত্রদল। কালের কণ্ঠ পাঠকের জন্য রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হল। ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকি সব ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ড্রেনেজ সিস্টেমে অব্যবস্থাপনা, মশার উপদ্রব, ফুটপাত ঠিক না করা, যত্রতত্র গাড়ি পার্কিং সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। নাগরিক সেবা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। এগুলো সিটি কর্পোরেশন কেন জানি দেখতেছে না, এটার জন্য আমরা খুবই সমস্যার মধ্যে পড়ি। আরেক বাসিন্দা বলেন, সিটি কর্পোরেশনের কাজ করার কথা, সিটি কর্পোরেশন ফুটপাত ঠিক করে না, ফুটপাথের ওপরে গাড়ি রেখে ফুটপাত নষ্ট করে রাখছে, অথচ কেউ বলার নাই। আমরা বারবার প্রতিকার করার জন্য বলতে গেলে এক পর্যায়ে আমি তাদের আক্রমণের শিকার হয়েছিলাম। আরেক বাসিন্দা জানান, এখানে প্রচুর গাড়ি পার্কিং হয়, যে কারণে মানুষের চলাচলে অনেক সমস্যা হয়। তারা অবৈধভাবে এখানে পার্কিং করে রাখে, তাদের কোনো বৈধতা আছে কিনা জানি না। উত্তর সিটি কর্পোরেশনের এক বাসিন্দা বলেন, এখানে ড্রেনেজ সিস্টেমটার খুবই বাজে অবস্থা, পানি জমে থাকে। বিগত ১.৫ বছরের অধিক সময় ধরে ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ। নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, শিবির কখনো গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনো ছিল না। বৈঠক চলাকালে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ওমানের রাষ্ট্রদূত ১৩তম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে তার সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। উভয় পক্ষ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং ক্রীড়ার মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করে। ওমানের একটি বৃহৎ বাংলাদেশী সম্প্রদায়কে আতিথেয়তা প্রদানের জন্য ওমান সরকারের প্রশংসা করার পাশাপাশি প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিদেশে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী পাঠানোর বিষয়টিকে বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন, যাতে তারা স্বাগতিক দেশ ও বাংলাদেশ উভয়ের অর্থনীতিতে কার্যকরভাবে অবদান রাখতে পারে। প্রতিমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ওমানের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে টার্গেট করে কারও ক্ষতি না করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান। তিনি জাপান সফর শেষে দেশে ফিরে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। এ সময় গত ২ মে থেকে ১ সপ্তাহব্যাপী জাপান সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত আমির বলেন, আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যা করণীয় তা করব। পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানবগোষ্ঠীর উপর জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। মজলুম যেখানেই থাক আমরা তাদের পক্ষেই থাকব। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, তাই সেখানে সকল ধর্মের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে বলেও মন্তব্য করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদের অপমান করবে এটাও আমরা চাই না। তিনি বলেন, সরকার এখন বেশি পলিটিসাইজড হয়ে গেছে, তবে এই মুহূর্তে সবখানে দলীয়করণ বাদ দিয়ে দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। নওগাঁ বা চট্টগ্রামের মতো জায়গায় যারা অপরাধ করে পালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে বাস্তবে যুদ্ধ করতে হবে বলেও গুরুত্বারোপ করেন ড. শফিকুর রহমান। তিনি বলেন, জাপান থেকে ফেরার পথে তারা থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে ৬৪ জন জুলাই যোদ্ধাকে দেখতে যারা সেখানে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা অত্যন্ত করুণ, কারো হাড় নেই, কেউ প্যারালাইজড হয়ে গেছে। তাদের এই কষ্টের ভাগিদার হওয়া নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আহতদের সুচিকিৎসা এবং তাদের পরিবারের জন্য সাইকোথেরাপির ব্যবস্থা করতে হবে। যাদের দেশে চিকিৎসা সম্ভব নয় তাদের বিদেশে পাঠাতে হবে। বিশেষ করে গুরুতর নার্ভ ইনজুরির রোগীদের সিঙ্গাপুরে পাঠানোর প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। বিরোধী দলীয় নেতা বলেন, প্রবাসীদের সঙ্গে আলোচনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি উঠে এসেছে। আহত ও পঙ্গু ব্যক্তিরাও জানিয়েছেন, সুস্থ হয়ে ফিরলে তারা জাতির প্রয়োজনে আবারও লড়াই করবেন। তবে গণভোটের রায় এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের শুভঙ্করের ফাঁকি বা অসম্পূর্ণ বাস্তবায়ন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, গত ২ মে তারা জাপান ও থাইল্যান্ড সফরে যান। জাপানে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠক করেন, যার মধ্যে জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার এবং দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত ছিল। জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার উল্লেখ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ, জাপানি সংস্থাগুলির সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সরবরাহ, কুষ্ঠ নির্মাজন, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব জাপানি প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বাজার পরিস্থিতি যাচাইয়ের জন্য তিনি নিজে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করবেন এবং প্রয়োজনে উৎপাদন পর্যায়েও যাবেন। তিনি বলেন, বিরোধী দলে থাকলেও দেশের স্বার্থে তারা সরকারের ভালো কাজে সহযোগিতা করবে, তবে দেশের ক্ষতি হলে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে প্রতিবাদ ও প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সলিম উদ্দিন সহ অনেকে। হামে ৩.৫ শতাধিক শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। সিপিবি নেতারা বলেছেন, ইউনুস সরকারের গাফিলতিতে হামে অস্বাভাবিক মৃত্যু ঘটছে। রবিবার ১০ মে রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। শ্রমিক নেতা মস্তান শের শাহাদাতের সভাপতিত্বে ও সিপিবি মগবাজার মধুবাগ শাখা সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবি নেতা শ্যামল বিশ্বাস ও জহিরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্ডার হায়াত, মুর্শিকুল ইসলাম ও হরেন্দ্রনাথ মণ্ডল, ছাত্রনেতা প্রিজাম ফকির প্রমুখ। সমাবেশে হাসান হাফিজুর রহমান সোহেল শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনুস সরকারের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও ইউনুস সরকারের অবহেলায় এখন শিশুদের প্রাণ দিতে হচ্ছে। অথচ সরকার রহস্যজনক কারণে দোষীদের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
ইউনুস সরকার ও নূরজাহান বেগম সহ জড়িত সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তিনি। নেতারা বলেন, চিকিৎসা নিতে জায়গা জমি বিক্রি করে প্রতি বছর লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারীকরণের নামে অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক সেন্টার ও মানহীন হাসপাতাল গড়ে উঠেছে। এগুলো দেখার কেউ নেই। চিকিৎসার নামে ব্যবসা কঠোরভাবে বন্ধের দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু করে মগবাজার ওয়্যারলেস গেটে গিয়ে শেষ হয়। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবং গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলের জেলা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে শহরের গানাশাস মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা সিপিবির সভাপতি মুস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জাহাঙ্গীর আলম মণ্ডল, ফুলছড়ি উপজেলা সিপিবি নেতা আবদুল্লাহ সরকার প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে তখন ডিজেল ও পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম 17 দিনে 600 টাকা বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগের বিষয় উল্লেখ করে বক্তারা অবিলম্বে তা বন্ধের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিপিবির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সে শিশুটির গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে হাতে নাতে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনার বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।